সুন্দর এসটি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি তোমাদের আমার পরিচয় একটু দিই। আমি কমলেশ মহন্ত, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা। বর্তমান করোনাকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে যেহেতু করোনার প্রাদুর্ভাব চলছে, একটু কমে গেছে কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে। মোটামুটি তোমাদের সতর্কতা থেকে চলাফেরা করতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতিগুলো কি কি, নীতি কাকে বলে, নীতিগুলো কি কি এবং তার আলোচনা। নীতি বলতে কি বুঝি, নীতি কাকে বলে? নীতি হলো কতিপয় সাধারণ নির্দেশিকা। দেখো, আমরা মানুষ, আমরা বিভিন্ন প্রকার কার্যকলাপ সম্পাদন করে থাকি। আমরা খাওয়ার বিষয়টা একটু বিবেচনা করি। খাওয়ার বিষয়টা শুয়েও খাওয়া যায়, দাঁড়িয়ে খাওয়া যায়, বসে খাওয়া যায়। এর ভিতর থেকে উত্তম পদ্ধতি হলো বসে খাওয়া। এই বসে খাওয়াটাকে সবাই সত্য এবং উপকারী এবং সবাই এটা মেনে নিয়েছে, তাই এটা একটা নীতি। মানুষ ডান হাতেও খেতে পারে, বাম হাতেও খেতে পারে। বাম হাতে খায় না কেন? বাম হাতে ওটা ভালো হতে খায় না, ডান হাতেই উত্তম বলে মনে করা হয়। এই কারণে এটা একটা নীতি। মানুষ হাঁটাচলা করে, ঠিক আছে, পায়ে হাঁটে, হাতেও হাঁটা যায়। অনেক অনেক সার্কাস বিদ্যা দেখা যাচ্ছে যে হাতেও হাঁটে দেখায়, কিন্তু হাঁটা যায়, কিন্তু ওটা সবাই পারে না। অর্থাৎ ওটা নীতি না। নীতি আমরা পায়ে হাঁটি, এটাই। এরকম ধরনের কতিপয় ব্যবস্থাপনা কার্য সম্পাদন করতে গিয়ে কতিপয় সাধারণ নির্দেশিকাকে আমরা নীতি বলে থাকি, যেগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার পর, যাচাই বাছাই করার পর সত্য এবং সময় মেনে নিয়েছে। এমন ধরনের কতিপয় সাধারণ নির্দেশিকাকে আমরা নীতি বলি। নীতির কতগুলো বৈশিষ্ট্য আছে বা বৈশিষ্ট্য বা আদর্শ সমূহ, নীতির আদর্শ সমূহ। নীতির আমরা ব্যবস্থাপনা ধারণা, নীতির ধারণা আমরা বললাম। ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ প্রথমে কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। কর্ম বিভাজন প্রতিষ্ঠানের কার্যগুলি সম্পাদন করতে গিয়ে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে করার নীতিকে ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে সেই এক একটা ভাগের এক একটা ব্যবস্থাপকের উপর দেওয়া হয় বা কাজ ভাগ ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব বুঝে দেওয়া হয়, কে কখন কিভাবে কাজটি করবে, কত সময় করবে ইত্যাদি বিষয়। তাহলে কাজ সঠিকভাবে প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। আর যদি এই কাজগুলো ভাগ ভাগ করে দেওয়া না হয়, দায়িত্ব কর্তৃত্ব ঠিক করে দেওয়া না হয়, তাহলে তারা বিক্ষিপ্তভাবে কার্যগুলি সম্পাদন করবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানো খুব দুরূহ হয়ে পড়বে। যে কারণে ব্যবস্থাপনার কার্যগুলিকে ব্যবস্থাপক নির্দিষ্ট ভাগে ভাগ করে, কয়েকটা ভাগে ভাগ করে সেই ভাগগুলোর দায়িত্ব একজন ব্যবস্থাপক বা কর্মীর উপর দায়িত্ব কর্তৃত্ব দিয়ে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেয়। যদি দায়িত্ব কর্তৃত্ব দিয়ে কার্যগুলি বুঝে দেওয়া হয়, তাহলে তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া যায়, তাদের কাছে জবাবদিহি করা যায়। আর যদি কাজ দায়িত্ব সহকারে কর্তৃত্ব সহকারে যদি বুঝে দেওয়া না হয়, তাহলে তাদের কাছ থেকে কাজ বা জবাবদিহিতার জায়গা থাকে না। এই কারণে প্রয়োজনে কার্যগুলি ভাগ করে দায়িত্ব কর্তৃত্ব বুঝে দিয়ে সেভাবে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার মতন যোগ্যতা একজন ব্যবস্থাপকের থাকা
অর্থাৎ কাজ ভাগ করে সেভাবে কার্যগুলি সম্পাদন করে দেওয়ার মধ্য দিয়ে সফলতা অর্জন করা সম্ভব। এবার হলো কর্তৃত্ব ও দায়িত্বের সমতা সংরক্ষণের নীতি। কর্তৃত্ব ও দায়িত্ব, কর্তৃত্ব কি আদেশ দানের ক্ষমতা, আর দায়িত্ব হলো জবাবদিহিতার বাধ্যবাধকতা। এই আদেশ দেওয়া আর জবাবদিহিতার বাধ্যবাধকতার জায়গাটা সুস্পষ্টভাবে সংরক্ষণ করে, অর্থাৎ সুস্পষ্টভাবে সংরক্ষণ করার নীতিকে কর্তৃত্ব দায়িত্বের সমতা সংরক্ষণ নীতি বলে। দায়িত্ব যদি বেশি দেওয়া হয়, ক্ষমতা কম দেওয়া হয়, তাহলে সে কাজ করতে পারবে না, কোনো করতে পারবে না। আবার যদি ক্ষমতা বেশি দেওয়া হয়, দায়িত্ব কম দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে সে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে, মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা মান্য নাও করতে পারে, স্বেচ্ছাচারিতা দেখা দিতে পারে। এই কারণে ক্ষমতা এবং দায়িত্ব সুস্পষ্টভাবে তাদের অর্পণ করা উচিত। অর্থাৎ শ্রমিক, কর্মী, ফরমান যাই যে যেখানে থাকবে না কেন, তাদের দায়িত্ব কর্তব্য কাজের অনুপাতে বুঝে দেওয়া এবং তাদের কাছ থেকে মানে সর্বোচ্চ কাজ আদায় করে নেওয়ার মাধ্যমে তাদের কাজ, দায়িত্ব এবং কর্তৃত্ব অর্থাৎ ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্বের সমতা বজায় রাখতে হবে। যদি একটা উদাহরণের সাথে বোঝা যেতে পারে, যদি কোনো হিসাব রক্ষককে হিসাব করার দায়িত্ব দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাকে যদি খাতা পত্র কলম করার অধিকার দেওয়া না হয়, তাহলে সে সঠিকভাবে হিসাব কার্যটা সম্পাদন করতে পারবে না। এই কারণে দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে তাদের বুঝিয়ে দিতে হবে। ক্ষমতা থেকে আগেও বলেছি, ক্ষমতা বেশি দেওয়া হলে সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে, আর ক্ষমতা দায়িত্ব বেশি দিলে সে প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারে না। আর যেহেতু ক্ষমতা বেশি দিলে যে স্বৈরাচারী মনোভাব তার আসবে না এমনটি নয়, আসতে পারে এখান থেকে এখানেই স্বৈরাচারী নেতৃত্বেরও উদ্ভব ঘটে। এবার আমরা আসবো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত কোন পর্যায়ে গ্রহণ করা হবে, এই বিষয়ক নীতিকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি বলে। কেন্দ্রীকরণ হলো প্রতিষ্ঠানের সর্বময় ক্ষমতা উচ্চ স্তরে রাখাকে কেন্দ্রীকরণ বলে, আর বিকেন্দ্রীকরণ হলো উচ্চ ক্ষমতা সম্পূর্ণ যদি নিচু পর্যায়ে ব্যবস্থাপকদের হাতে অর্পণ করা হয়, তখন তাকে বিকেন্দ্রীকরণ বলে। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ উভয়ই প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এই কারণে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ মানে সম অনুপাতে হতে হবে, বা উচ্চ পর্যায়ের যে সিদ্ধান্তগুলো সেই কাজগুলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে রেখে বাকি অর্থাৎ কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে অর্পণ করা হয়। এইভাবে প্রতিষ্ঠান যদি পরিচালনা করা সম্ভব হয়, তাহলে প্রতিষ্ঠান লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এই কারণে বলছি কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ উভয়, সম্পূর্ণ কেন্দ্রীকরণ এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ উভয় প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে পারে একমাত্র ব্যবস্থাপক এবং বিচক্ষণ ব্যবস্থাপক। অর্থাৎ ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের সিদ্ধান্তগুলো যদি তারা গ্রহণ করার ক্ষমতা রাখে এবং নিম্ন স্তর দিয়ে দেয় কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, তাহলে প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। এই কাজগুলো ব্যবস্থাপকের দ্বারাই করা হয়। এবার আমরা আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি বলতে একজন
নেই, অর্থাৎ একজন কর্মীর আদেশদাতা হবেন মাত্র একজন। যদি একাধিক বস বা প্রধান ওই অধস্তনকে যদি একাধিক নির্দেশ দিতে থাকে, তাহলে তার পক্ষে কোন বসের বা কোন স্যারের আদেশ নির্দেশ পালন করবে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই কারণে তার দ্বারা সঠিকভাবে কার্য সম্পাদন করা সম্ভব হয় না। এই কারণে প্রতিষ্ঠানের একজন অধস্তনের বা কর্মীর একজন আদেশদাতা হবেন। যেমন একজন কলেজের পিয়ন, সে স্যারের আদেশ পালনের জন্য একটা আদেশ দিলে সে পালনের জন্য যাচ্ছে, কিন্তু সে স্যারের আরেকটা পর আরেক স্যার তাকে যদি বলে তুমি আমার এই কাজটাও করে এসো, এবং দুই দিকে সে কিভাবে কাজ করবে, অর্থাৎ দেখা যাবে একজনের কাজ করতে গেলে আরেকজনের কাজ করা সম্ভব হবে না। এই কারণে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। যাতে করে দ্বিধাদ্বন্দ্বে না ভোগে সেই কারণে একজন আদেশদাতা, একজন নিম্ন অর্থাৎ অধস্তন থাকতে হবে, বা একজন অধস্তনের একজন আদেশদাতা হতে হবে। আদেশদাতা যদি একজন হয় তাহলে তার পক্ষে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদন করা সম্ভব হবে। এবার নির্দেশনার ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতি কি? পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করার নীতিকে ব্যবস্থাপনার ভাষায় নির্দেশনার ঐক্যনীতি বলে। অর্থাৎ শ্রমিক, কর্মী বা অধস্তনের কাছে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজের সঙ্গে সংগতি বিধান রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করার নীতিকে ব্যবস্থাপনার ভাষায় নির্দেশনার ঐক্যনীতি বলে। নির্দেশনার ঐক্যনীতি। এবার এটা উদাহরণ দিলাম না, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতিকে ব্যবস্থাপনার ভাষায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদের কাজ ব্যক্তি স্বার্থে না হয়ে যদি সামগ্রিক স্বার্থে অর্থাৎ দলীয় স্বার্থে বা দেশের স্বার্থে এমন হতো, তাহলে যে কোনো ধরনের কাজ সঠিকভাবে সম্পাদন করা তাদের পক্ষে সম্ভব হতো। একটা প্রতিষ্ঠানের বেলা ঠিক একই নিয়ম প্রযোজ্য। একটা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ প্রাতিষ্ঠানিক স্বার্থকে বড় করে দেখে তাহলে সেক্ষেত্রে দলীয় চেতনা বৃদ্ধি পেতে থাকে এবং প্রতিষ্ঠানের স্বার্থে তারা ছোটখাটো যে বিভেদগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে পারে। এতে প্রতিষ্ঠান অধিক লাভবান হতে পারে। তবে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন ধরনের কার্যকলাপ থেকে যারা বিরত থাকে তারা প্রতিষ্ঠানের লাভবান বয়ে আনতে সক্ষম হয়। একটা দেশের ক্ষেত্রে ঠিক তদ্রূপ যদি ব্যক্তি স্বার্থকে না দেখে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যগুলি সম্পাদন করে তাহলে দেখা যাবে প্রতিষ্ঠান কেন দেশ বা রাষ্ট্র সঠিকভাবে উন্নয়ন ঘটাতে সক্ষম। অর্থাৎ দেশের যে উপায় উপকরণ, যে যন্ত্রপাতি, যে জনশক্তি যা আছে সবগুলো যদি একসঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হয় তাহলে বড় ধরনের সাফল্য আনয়ন করা সম্ভব। এজন্য একজন সুস্পষ্ট বা দক্ষ
দক্ষ ব্যবস্থাপকের ভূমিকায় মুখ্য হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে চলাই উত্তম বা প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। এবার আমাদের আলোচ্য বিষয় জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকল বলতে প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে এবং সর্বনিম্ন পর্যন্ত প্রত্যেকটা বিভাগ, উপবিভাগ, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী, সুপারভাইজার যাই আছে সব এক সূত্রে গঠিত করার কাজকে বলা হয় জোড়াময় শিকল। এই জোড়াময় শিকলের আওতায় সবাই যদি সঠিকভাবে কার্য সম্পাদন করে তাহলে প্রতিষ্ঠান উন্নয়ন হওয়া সম্ভব। কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে কোনো না কোনো ব্যক্তি যদি শিকলের বাইরে অবস্থান করে তার দ্বারা সমূহ ক্ষতি হতে পারে। তবে যে কোনো জায়গায় ক্ষতি হলে শিকলের ভিতরে যদি থাকে, যে কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দিলে তার দ্রুত তার সমাধান করা যায় এবং যোগাযোগ করা সম্ভব হয়। কিন্তু এর বাইরে যদি বিকৃতভাবে কেউ কাজ করতে থাকে তাহলে তার দ্বারা প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে সবাইকে এক সূত্রে গঠিত করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করাকে বলা হয় জোড়াময় শিকল। অর্থাৎ কেউ এর থেকে বোঝা যাবে কে কার অধীন, কে কাকে আদেশ দিবে, কে কার কাছে জবাবদিহিতা করবে ইত্যাদি বিভাগ জানা সম্ভব এই জোড়াময় শিকলের আওতায় থাকে সবাই। এবার আমরা আলোচনা করব নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি, নিয়ম, নীতি, রীতি ইত্যাদি বিষয় সঠিকভাবে পালন করা হলে প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব। এই নীতিকে নিয়মানুবর্তিতার নীতি এখানে ন্যায়পরায়ণতার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। অন্যায়ভাবে কোনো কাজ না করা, সঠিকভাবে কাজ করা এবং প্রতিষ্ঠান প্রধানের আদেশ নির্দেশ মেনে চলা, নিয়ম নীতিকে শ্রদ্ধা জানানো, আনুগত্য জানানো। এর ভিতরে প্রতিষ্ঠান যদি চলে তাহলে দেখা যাবে প্রত্যেকটা কর্মী অর্থাৎ বিভাগ, উপবিভাগ, এতে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি সবাই উপকৃত হবে। আর যদি এর বাইরে চলে যায় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এই দিকে নিয়মানুবর্তী অর্থাৎ নিয়মানুবর্তিতাকে আমরা রচনা করেছি নিয়মানুবর্তিতা। এই নিয়মানুবর্তিতা বলতে সমস্ত কিছু নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়াকে বলা হয় নিয়মানুবর্তিতা। আচ্ছা, প্রতিষ্ঠানের নিয়মকানুন বলতে কখন আসতে হবে, কখন যেতে হবে, কি কাজ করতে হবে, কোথায় কাকে বসাতে হবে ইত্যাদি বিষয় যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে সক্ষম হই তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। এবার শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা বলতে যথাযোগ্য স্থানে যথাযোগ্য ব্যক্তি, যথাযোগ্য দ্রব্য সামগ্রীকে যথাযোগ্য স্থানে স্থাপন করার নীতিকে বলা হয় শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না হলে প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন করলে প্রতিষ্ঠান লাভবান হয়। যাকে যে চেয়ার টেবিল দেওয়া প্রয়োজন তাকে দেওয়া হবে, কিভাবে অফিস বিন্যাস করতে হবে, কিভাবে অর্থাৎ কোথায় যন্ত্রপাতি রাখতে হবে, কি ধরনের যন্ত্রপাতি রাখতে হবে ইত্যাদি যথাযোগ্য স্থানে যথাযোগ্য জায়গায় রাখার নীতিকে বলা হয় শৃঙ্খলা নীতি। পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি বলতে প্রতিষ্ঠানের প্রতিটা কর্মী কাজের প্রতি বা প্রতিটা কাজের জন্য একজন কর্মী থাকে এবং তাদের প্রত্যাশা থাকে নির্দিষ্ট পারিশ্রমিক প্রাপ্তি হওয়া।
অর্থাৎ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী তাদের পারিশ্রমিক প্রদান করার নীতিকে বলা হয় ব্যবস্থা হয় পারিশ্রমিকের নীতি। যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেকটা ব্যক্তি তার পারিশ্রমিক পেতে চায়, তার যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে তার যে যোগ্যতা অনুযায়ী তাকে যে পারিশ্রমিক সেটাকে পেতে চায়, এবং এইটা যদি যথাসম্ভব তাকে প্রদান করা হয় তাহলে সে কাজের প্রতি উৎসাহিত হয়। এখানে ব্যবস্থাপক মধ্যবর্তী অবস্থান থাকে, শ্রমিক কর্মীরা বেতন চায়, তাদের মজুরি চায়, আর মালিক কর্তৃপক্ষ সে মুনাফা খাটিয়ে লাভ চায়। এইখানে ব্যবস্থাপক দ্বিমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। একদিকে শ্রমিক কর্মীদের প্রশিক্ষণ দক্ষ করে গড়ে তোলা, তাদের প্রতিষ্ঠানে ধরে রাখা, এই কার্যগুলি সম্পাদন করার মধ্য দিয়ে সে কর্মীদের দিয়ে কাজ করে দেবে আর মালিকের পক্ষে মুনাফা করে দেবে। এই দুইয়ের ভূমিকায় এই ব্যবস্থাপকগণ এখানে অবতীর্ণ হতে হয়, এবং একজন ব্যবস্থাপক দক্ষ হলে তার দ্বারা দক্ষ শ্রমিক কর্মীদের ধরে রেখে মতো প্রতিষ্ঠানে রেখে তাদের দ্বারা কাজ করে মুনাফা অর্জন করে মালিকও অর্জন করা হয়। অর্থাৎ এটাকে বলা হয় পারিশ্রমিক নীতি। যদি লাভবান হয় তাহলে পারিশ্রমিক দেওয়া তাদের পক্ষে কোনো কষ্ট হয় না এবং সাবলীল গতিতে প্রতিষ্ঠান চলতে থাকে। এবার আমাদের সাম্যের নীতি। সাম্যের নীতি বলতে সমতার নীতি, অর্থাৎ সকলের প্রতি সমান আচরণ প্রদর্শন করা। এই নীতিকে যদি ব্যবস্থাপকগণ সঠিকভাবে কার্য সম্পাদন করেন তাহলে এই সততার নীতি, সমতার নীতি, ন্যায়পরায়ণতার নীতি, এই নীতিগুলো অর্থাৎ সবাইকে সমান স্নেহ প্রদর্শন করা, আবার অন্যায় করলে তাকে শাস্তির বিধান করা ইত্যাদি বিষয় সবাইকে সমান চোখে দেখতে হবে। এই সমান চোখে দেখতে গিয়ে দেখা যাচ্ছে শ্রমিক কর্মী যারা আছে তারা বসের প্রতি আনুগত্য হয়ে থাকে, যেহেতু সে বস বা ব্যবস্থাপক ন্যায়সম্মত কাজ করছে। আবার যদি দেখা যায় অন্যায় করেও তার অন্যায় বিচার পাচ্ছে না, অন্যান্য শ্রমিক কর্মীরা তারা দেখছে, তখন সেখানে বসের প্রতি শ্রমিক কর্মীদের বিরূপ ধারণা পোষণ হতে পারে। এই কারণে সবাইকে সমান চোখে দেখতে হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছাতে হবে। এইভাবে সাম্যের নীতি শেষ। এবার আবার চাকরির স্থায়িত্বের নীতি। চাকরির স্থায়িত্বের নীতি অর্থাৎ ছেলে মেয়েরা এরা লেখাপড়া করে, পাশ করে এবং প্রত্যেক একটা চাকরির ব্যবস্থা তারা করতে চায়, চাকরি করতে চায় এবং চাকরিটা দীর্ঘদিন চেষ্টা করে যদি চাকরিটা মিলে এবং সেই চাকরিটা যাতে করে স্থায়ী হয় এটাও তাদের একটা প্রত্যাশা। যদি তাদের চাকরি স্থায়ী হয় তাহলে দেখা যাচ্ছে তারা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য স্বীকার করে এবং প্রতিষ্ঠানকে তারাও চিন্তা করে আমরাও প্রতিষ্ঠানের একজন প্রকৃত সদস্য। আর যদি তাদের চাকরি স্থায়ী না হয়, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এই চিন্তা বা এই ভয় তাদের ঘুরে ঘুরে খায়। এই জন্য তারা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানেও যেতে চায় বা চলেও যায়। এই যে পরাভয় এইটা না থেকে যদি শ্রমিক কর্মীদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হয় তাহলে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীরা যারা আছে তারা স্ব উদ্যোগে নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে প্রতিষ্ঠানের কাজ বা প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। চাকরির স্থায়িত্ব নীতি। এবারে উদ্যোগের নীতি। উদ্যোগ
উদ্যোগটা কি, উন্নয়নমুখী কার্যকলাপের বিশেষ দিক। প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেশি লক্ষ্য করতে পারে না। এই কারণে প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিম্ন পর্যায়ের কর্মীরা যারা আছে তারা তাদের কাজ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন দিক খতিয়ে দেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক লক্ষ্য করে সেখানে যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টা জানানোর সুযোগ পায়, প্রতিষ্ঠানে যদি এই ধরনের সুযোগ তৈরি করে দেয়, তখন তাকে বলা হয় উদ্যোগের নীতি। এই উদ্যোগ একটা ভালো বিষয় যা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে যদি অধস্তন সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করা হয় তবে তাদেরকে অনেক ছোট করে দেখা হয়, যেহেতু তারাও প্রতিষ্ঠানের একজন সদস্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তারাও কাজ করতে চায়। এই কারণে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই সুযোগটা যদি করে দেওয়া হয় বা থাকে তাহলে তাকে উদ্যোগের নীতি বলে। এবার আমরা আলোচনা করব একতাই বল নীতি। একতাই বল নীতি অর্থাৎ ইউনিটি ইজ স্ট্রেংথ একটা আপ্তবাক্য, অর্থাৎ একতাবদ্ধই শক্তি, ঐক্যই শক্তি। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কার্যকরী করার জন্য বিভিন্ন বিভাগ থাকে। বিভিন্ন বিভাগে বিভিন্ন ব্যক্তি সাংগঠনিক কাঠামো অনুযায়ী নিয়োজিত থাকে। প্রত্যেকের ব্যক্তি, বিভাগ, উপবিভাগ, উপায়, উপকরণ এগুলো যদি এক সূত্রে গ্রথিত করে সামগ্রিকভাবে কার্যাবলী সম্পন্ন করার দিকে এগোনো হয় তাহলে প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত। অর্থাৎ একসঙ্গে এক সূত্রে গঠিত হয়ে একসঙ্গে কাজ করার প্রবণতাকে, অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠান পরিচালনার কাজকে বলা হয় একতাই বল নীতি। প্রতিটা বিভাগ, উপবিভাগের অধীন ব্যক্তিবর্গ যদি বিভাগ লক্ষ্য অর্জনের জন্য স্ব বিভাগ থেকে কার্যগুলি সম্পাদন করা হয় এবং অন্যের সাথে সমন্বিত করে কাজ পরিচালনা করা হয় তখন তাকে একতাই বল নীতি বলা হয়ে থাকে। এবং একসঙ্গে যদি কাজ করা হয় তাহলে প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থই প্রতিফলিত হবে এবং প্রতিষ্ঠান সামগ্রিক গতিতে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।